নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী তো শান্ত হবেই, কিন্তু আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ আগামী কয়েক মাস রাজনৈতিক টানাপোড়েন, অনেক রাজনৈতিক মন্থনের সাক্ষী থাকবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ সিকি শতাব্দী ধরে রাজনৈতিক সাংবাদিকতা করার সূত্রে এবং সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সূত্রে এই দাবি আমি করছি যে আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো চার্নিং হবে। হয়তো নবান্নের 14 তলায় বসে মাননীয়া গুনগুন করে গাইবেন, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। এই গানটি আমার অত্যন্ত প্রিয়, বিশেষ করে সুচিত্রা মিত্রের কণ্ঠে। শুনছিলাম এই প্রতিবেদন রেকর্ড করতে আসার সময় গাড়িতে, শুনতে শুনতেই মনে হলো হতেই তো পারে কিছুদিনের মধ্যে নবান্নের 14 তলার মাননীয়া গুনগুন করে এই গানের দুকলি গাইবেন। আবার তাল লয়ে ভুল হলে ওনার আস্থাভাজন ধিতাং ধিতাং বলে তো আছেনি। যাই হোক, 4 জুন ফলাফল বেরোনোর পর কেন্দ্রে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যে আসছে, সেটা নিয়ে বোধহয় মোদিজির অতি বড় বিরোধীরও মনে কোনো সংশয় নেই। যোগেন্দ্র যাদব, উনি কিন্তু লেখাপড়া করা মানুষ, ওনার বক্তব্যের সঙ্গে আমি সহমত নাও হতে পারি, কিন্তু উনি একটা কনভিকশন থেকে বলেন এবং তথ্য নিয়ে বলেন। যোগেন্দ্র যাদব এবং মহেশ রঙ্গরাজন জুটি 2006 সালে আমি যে টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ, পর্যালোচনা সবই তারা করেছিলেন। বাংলা চ্যানেলে ওই ধরনের প্রতিষ্ঠিত বিশ্লেষককে প্রথমবারই আনা হয়েছিল 2006 সাল। উনি সিএসটিএস লোকনীতির সঙ্গে যুক্ত। যোগেন্দ্র যাদবও বলছেন যে 250টা বিজেপি পাবে, প্রায় ওরকম এক্স্যাক্টলি বলেননি। অর্থাৎ বিজেপি যোগেন্দ্র যাদবের হিসাবে সর্ববৃহৎ দল হচ্ছে, আর এনডিএ কে নিয়ে ক্ষমতা ছুঁয়ে ফেলবে। বিজেপি 245 থেকে 50টা পাবেন। আবার প্রশান্ত কিশোর বলছেন বিজেপি তারা আগের বারের আসনের থেকে একটা হলেও বেশি পাবে। অর্থাৎ এটা দুটো ন্যারেটিভ, কিন্তু সবাই এক বাক্যে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছেন যে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হচ্ছে, ক্ষমতার খুব কাছাকাছি তারা চলে আসছে, এককভাবেই চলে আসছে। যে দল 250টা আসন পাবে সেই দলই তো সরকার করবে, তখন তো এনডি আরো এক্সপ্যান্ড হয়ে যাবে। তো আমার ব্যক্তিগত ধারণা বিজেপি এককভাবেই মেজরিটি মার্ক ক্রস করবে। হতে পারে তারা 285 পেল বা 310 পেল, কিন্তু 272-এর উপর বিজেপি থাকবে এবং এনডিএও আগের বারে 350-এর আশেপাশে থাকবে। হতে পারে 365, হতে পারে 340, কিন্তু ভালো মেজরিটিতে তারা থাকবে। এবার আসুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 33টা আসনের ভোট হয়েছে। বিভিন্ন সূত্র মারফত সাংবাদিকদের সঙ্গে কথা বলে, যারা সারা রাজ্য জুড়ে ভোট কভার করেছেন, রাজনৈতিক দলের লোকজনদের সঙ্গে কথা বলে আমার একটা ধারণা হয়েছে যে এই 33টা যে ভোট হয়েছে, সেই 33টা আসনের মধ্যে বিজেপির 23টা আসন পাওয়ার সম্ভাবনা। তৃণমূল পেতে পারে 8টি আসন, কংগ্রেস
দুটি আসন, মালদা উত্তর, মালদা দক্ষিণ মার্জনা করবেন এবং বহরমপুর। তৃণমূলের দখলে যেতে পারে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, শ্রীরামপুর, বোলপুর, হাওড়া, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম এবং ঘাটালে দেবের জয়ের ব্যবধান কমলেও আমার মনে হয় শেষ হাসি দেব হাসবেন। ঝাড়গ্রামের ফলাফল আমি বেনিফিট অফ ডাউট তৃণমূলের প্রার্থীকে দিচ্ছি, কিন্তু ওখানে অন্য রকমও হতে পারে। তাহলে এই যদি ফলাফল হয়, তাহলে 14 তলায় মাননীয় তো গাইবেনই, শূন্য হাতে ফিরি হেনাথ পথে পথে। দেখুন, এটা হচ্ছে আমার বিভিন্ন সূত্র মারফত যা ইনফরমেশন, সেই ইনফরমেশনকে ভিত্তি করে আমার এই প্রেডিকশন। রাজগুরু গাঙ্গুলি তার ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজিকে সামনে রেখে প্রত্যেকটা আসনের সম্ভাব্য ফলাফল জানাবেন 1 তারিখ। উনি এটাকে কার্যত কি বলবো, সাধনার মতো করে বিষয়টাকে আয়ত্ত করার চেষ্টা করেন। অনেকে নানা রকম প্রশ্ন তুলতেই পারেন যে অর্কবাবু, আপনি ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির উপর শেষ পর্যন্ত ভরসা রাখছেন? আমি বলছি হ্যাঁ রাখছি, আমি বিশ্বাস করি, এবং ওনার সাকসেস রেট 95%। 2023-এর নভেম্বরে যে ভোটগুলো হলো না বিভিন্ন রাজ্যে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন, কে বলেছিলেন আমি জানি না, 36 করে বিজেপি ক্ষমতায় আসছে। এবং মধ্যপ্রদেশ, রাজস্থানে যে বিজেপি আসছে সেটাও বলেছিলেন, তেলেঙ্গানায় কংগ্রেস আসছে সেটাও বলেছিলেন, মিজোরাম করেননি। হ্যাঁ, কর্ণাটক ওনার মেলেনি। আবার সাকসেস রেট ওনার অনেক বেশি ব্যর্থতার থেকে। তা উনি জানাবেন প্রত্যেকটা আসনের সম্ভাব্য ফলাফল। এগুলোকে আমরা একাডেমিক এক্সারসাইজ বলি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় সংস্থাকে নিয়োগ করার ইচ্ছা আমার নেই। যদি ইচ্ছা থাকতো আমি উপায়ও বার করে ফেলতাম, এই বিশ্বাস আমার আছে নিজের উপর। কিন্তু না, আমি এটাকে মনে করি এটাও বিজ্ঞান। কারণ দেশের কয়েক কোটি ভোটারের মধ্যে থেকে যদি 1 লাখ স্যাম্পল সার্ভে করে প্রেডিক্ট করা যায়, তাহলে ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজি দিয়েও প্রেডিক্ট করা যায়। এটাকে আমি বিজ্ঞান মনে করি। কেউ আমাকে গালমন্দ করতে পারেন, তাতে আমি আর কি করব, সেটা তো আপনাদের রুচি, মানলে ভালো না মানলে ভালো, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি, সেই জন্য উনি ওইভাবে বলবেন। তো এখনো পর্যন্ত আমি যে ইনফরমেশন গ্যাদার করেছি বিভিন্ন সোর্স থেকে, সেখানেই বললাম যে 33টা আসনে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, তাতে 23টা আসনে বিজেপির জয়ের সম্ভাবনা, 8টায় তৃণমূলের, 2টো কংগ্রেস মোটামুটি তাদের 2টো আসনই ধরে রাখছে। বামপন্থীদের এবারও খাতা খোলার সম্ভাবনা নেই। অনেকে বলছেন যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে শেষ পর্যন্ত জিতে যাবেন, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে লড়াই হবে অবশ্যই। শেষ হাসি আবু তাহেরই হাসবেন। কেন জানেন? কংগ্রেসের পুরো ভোট কিন্তু সিপিএম প্রার্থীর সমর্থনে পড়েনি, কিন্তু বামপন্থীদের পুরো ভোট কিন্তু বহরমপুরে অধীর চৌধুরী পেয়েছেন, মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী পেয়েছেন। আবার রায়গঞ্জে ভিক্টরও বামপন্থীদের অনেক ভোট পেয়েছেন। রায়গঞ্জে একটা বিষয় হয়েছে যে বামপন্থী মুসলমান ভোট সেটা পেয়েছে ভিক্টর, আর বামপন্থী হিন্দু ভোটের একটা অংশ পেয়েছে বিজেপি। খুব আমি একটা জিনিস খুব অধীর আগ্রহে লক্ষ্য করছি, রায়গঞ্জের ফলাফল। কৃষ্ণ কল্যাণী, ভিক্টর এবং কার্তিক পাল, কাদের মধ্যে মূলত লড়াইটা সীমাবদ্ধ থাকে এবং ভিক্টর কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলে, এটা আমার একজন রাজনীতির ছাত্র হিসাবে দেখার খুব ইচ্ছা আছে। কারণ উত্তরবঙ্গে
বিভিন্ন লোকের সাথে কথা বলে যেটা বুঝেছি যে একচেটিয়া সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল পায়নি, মানে 100টার মধ্যে 91টা যারা পেয়েছিল যারা বিধানসভায়, এবার কিন্তু সংখ্যালঘু ভোটে একটা বড় সড় ভাঙন ধরেছে তৃণমূলে, বিশেষত উত্তরবঙ্গে। এবং সেই জন্যই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যত তার শক্ত ঘাঁটিতে ভোট আসছে তত তিনি বলছেন যে এনআরসি করতে দেব না, সিএ করতে দেব না, ইউসিসি করতে দেব না। মঠ মিশনের একাংশকে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে, ইসকনকে তিনি আক্রমণ করছেন নির্বাচনী সভায়। ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে বার্তা দিচ্ছেন, কারণ উনি জানেন ভোট ব্যাংকের একটা অংশ যদি তার দিকে মুখ ঘুরিয়ে বাম, কংগ্রেস বা আইএসএফ এর দিকে ঝুঁকে পড়ে তাহলে কিন্তু ভরা ডুবি অবশ্যম্ভাবী। এখনো পর্যন্ত যে ভোট হয়েছে সেখানে তৃণমূল এখনো ডাবল ডিজিট অতিক্রম করেনি। বাকি কেন্দ্রগুলিতে যদি তারা ভালো ফল করে তাহলে বড়জোর 14টার মতো আসন তারা পেতে পারে। তৃণমূল কোনো অবস্থাতেই 15-র বেশি আসন পাবে না, এবং বিজেপি কোনো অবস্থাতেই 25টির নিচে নামবে না। বিভিন্ন লোকের সাথে কথা বলে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলে এবং তৃণমূলের অভ্যন্তরের অনেকের সঙ্গে কথা বলে আমার এই ধারণাটা হয়েছে। আমি সত্যি না ভুল প্রমাণিত হবো সেটা 4 তারিখে বলবো, কিন্তু এটা আমার রিডিং। বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম বলছে বিজেপি 19 থেকে 29। আমি এইটুকু বললাম যে 25-এর নিচে বিজেপির নামার সম্ভাবনা নেই, তৃণমূলের 15-র উপরে ওঠার সম্ভাবনা নেই। দেখুন মুখ্যমন্ত্রী বললেন যাদবপুরে যে ইউসিসি করতে দেব না। আরে উনি বারবার বলেন সংবিধান মোদী সরকার তছনছ করে দিচ্ছে। সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে যে কেন্দ্র রাজ্য অভিন্ন দেয়ানিবিধি প্রণয়নের ব্যাপারে পদক্ষেপ নেবে সময় হলে। রাজেন্দ্র প্রসাদ, কে মুন্সির মতো লুমিনারিজরা এরা কিন্তু বলেছিলেন যে অভিন্ন দেয়ানিবিধি চালু করার জন্য। মাননীয় বাধা দিচ্ছেন, ওনার বাধাতে কিছু হবে না। তৃণমূলের এবার কোথাও দর কষাকষি করার জায়গায় ওরা থাকবে না। মার্ক মাই ওয়ার্ড। মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিজোটকে সমর্থন করলে তার এই 3টে শর্ত। ইন্ডিজোটের ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ। ধরুন ইন্ডিজোট ক্ষমতায় আসলো, সেখানে তৃণমূলের কোনো বার্গেন করার জায়গায় ওরা থাকবে না, এইটুকু প্রেডিক্ট করা যায়। এখন নানামুনির নানা মত, রাজনৈতিক বিশ্লেষকরা নানা রকম কথা বলবেন। আমি একজনের বক্তব্য শোনাবো আপনাদের। তার আগে বলি 27 মে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর 60তম প্রয়াণ দিবস। রামচন্দ্র গুহর ইন্ডিয়া আফটার গান্ধীতে একটা সুন্দর ঘটনার কথা রয়েছে। গ্র্যান্ডভিল অস্টিন, তিনি সংবিধান বিশেষজ্ঞ, ওই সময় তিনি ছিলেন ভারতবর্ষে। 64 সালের 27 মে তিনমূর্তি লেনে পণ্ডিত নেহেরুর বাসভবনে তিনি গেছিলেন কিরকম পরিস্থিতি সেখানে দেখার জন্য। তিনি বলছেন জনতা বিহ্বল, কেউ কাঁদছেন কিন্তু ভিড়টা সুশৃঙ্খল। এমন সময় একটা সাদা অ্যাম্বাসেডর গাড়িতে করে নামলেন স্যার সৈয়দ মেহমুদ। আজন্ম কংগ্রেসি, পণ্ডিতজির বন্ধু, একসঙ্গে জেলও খেটেছেন। তাকে দেখতে পেয়ে চোখের জল মুছতে মুছতে এগিয়ে এলেন জগজীবন রাম, জাতিতে নিম্ন বর্ণের বা চামার বলুন। স্যার সৈয়দ মেহমুদকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন বাবু জগজীবন রাম তিনমূর্তি লেনে, বর্ণ হিন্দু পণ্ডিত নেহেরুর মরদেহ যেখানে শায়িত আছে। এটাই তো ভারতবর্ষ, এই ভারতবর্ষই আছে। কেউ এই ভারতবর্ষকে বদল করেনি। ভারতবর্ষের একটা জিনিসই বদল হচ্ছে, সেটা কি? তোষণ।
ইমামের ফতোয়া, এগুলো বন্ধ হচ্ছে। আর আমরা পজিটিভ সেকুলারিজমের দিকে যাচ্ছি। অতীতের হিন্দু সভ্যতার যে গ্লোরি, সেটাকে রিস্টোর করার চেষ্টা করছি, এটুকুই পার্থক্য। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ততদিন থাকবে যতদিন সনাতনীরা এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবেন। কারণ সনাতনীরা লিবারাল, নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই আমাদের জীবন ভিক্ষা। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। অমিতাভ দা, ষষ্ঠ দফার ভোট তো শেষ হয়ে গেল, আর 58টা মাত্র বাকি। ভারতের ছবিটা কি বুঝছেন, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার কি ধারণা? দেখুন, এক্সিট পোল তো নয়, এখন যেটুকু যা খবর আমরা পাচ্ছি বা মানুষের মুড এরকম যা দেখা যাচ্ছে, আমি নিজেও কিছু কিছু জায়গায় গেছিলাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবাংলার কিছু কিছু জায়গায়। নিশ্চুপ নির্বাচন, মানুষ কিছু বলছে না, হাওয়া নেই, মানে কোনো পারসেপ্টেবল হাওয়া নেই। আর তারপরে হচ্ছে ভোটের পার্সেন্টেজও কম। তবে আমার ধারণা যেদিকে যাচ্ছে, কেউই অ্যাবসোলুট মেজরিটি পাবে না, কোনো জোটই অ্যাবসোলুট মেজরিটি পাবে না। বিজেপির একার পক্ষে ক্ষমতায় আসা সম্ভব বলে আমি মনে করছি না এই মুহূর্তে। এবং এনডিএ বলে যে জোট, সেই জোটে তো পরিস্ফুট নয়। নীতিশ কুমার রয়েছে যে কিছু সিট পেতে পারে, আর শিন্ডে অজিত পাওয়ার কিছু পাবে না, হয়তো যাবে পাবে খুব মার্জিনাল পাবে হয়তো। আর অজিত পাওয়ার লড়ছেই তো বোধ হয় 4টে সিটে, ওখানে একমাত্র ব্যাংক করছে চন্দ্রবাবু নাইডু, নিউ এন্ট্রেন্ট। এখন তিনি কিভাবে থাকবেন, কতটা থাকবেন, এবং পরবর্তীকালে এটাই মনে হচ্ছে সার্বিকভাবে। আর বাংলায় বিজেপির সিট বাড়বে বলে তো মনে হচ্ছে না, কমার কথা এবং কমবে। হ্যাঁ, এখনো কয়েকটা জায়গা বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো তো মোটামুটি তৃণমূলেরই স্ট্রংহোল্ড। আমি ওই জঙ্গলমহলের ভোটটা আমি খুব কাছ থেকে দেখলাম। যদি ভোটে এদিক ওদিক হয়, তাহলে বিজেপির নিজস্ব যেটা দুর্গ, সেই দুর্গ কিন্তু খুব ভালো অবস্থায়, সুরক্ষিত অবস্থায় নেই, যে লাস্ট 6 দফা যেটা হলো। তবে পশ্চিমবাংলায় দুটো, আমি বিজেপি কথাটা আপনি বলছেন বটে, কিন্তু আমি ঠিক এটা বিজেপির ভোট তো বলতে পারছি না, কারণ কোনো জায়গায় বিজেপি বা এনডিএ কে ভোট দাও বলে কোনো অ্যাপিল নেই। সব জায়গায় অ্যাপিল হচ্ছে মোদী সরকার। তাহলে একটা মোদী বনাম ইত্যাদি, মানে একটা ব্যক্তি, এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশনেই পরিণত হয়ে গেছে। কোথাও বিজেপি নিজেও বলছে না, খুব কম জায়গায় যে দেখলাম একটা টিভিতে আসছে বিজেপি কে ভোট দিন, কয়েকটা জায়গায়। অধিকাংশ জায়গায় তো সব মোদী সরকার, সারা ভারতবর্ষে তো মোদী সরকারই হচ্ছে। এই রাজ্যে বিজেপির আসন কমলে কটা কমতে পারে বলে আপনার ধারণা? দেখুন, এখানে বিজেপির যদি কমে, অনেকগুলোই কমবে, কিন্তু স্ট্যাটাস কো কাছে যেতে পারে, 14, 15, 16 এরকম জায়গায় আসতে পারে, বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলাটা খুব আনসার্টেন স্টেজে আছে, এই জন্যে যে লেফটের তো কিছুটা ফ্লো হয়েছে। এখন লেফটের ভোটাররাই বিজেপি কে ভোট দিয়েছে বেশ কয়েকবার, যেগুলো একটা তলে তলে স্লোগানও ছিল যে এইবার রাম, সামনের বারে বাম। তো সেটা যদি আবার লেফটের দিকে ফিরে আসে, বিজেপির খুব সুযোগ আমি দেখতে পাচ্ছি না। মুসলিম ভোট একবদ্ধভাবে মমতার দিকে যাচ্ছে, মুসলিম ভোট এদিক ওদিক যাওয়ার সুযোগ আমি দেখি। উত্তরবঙ্গে মুসলিম ভোট একটা মমতার দিকে যায়নি। ঠিক আছে, আপনারা বলছেন হতে পারে। উত্তরবঙ্গটা যে কটা সিট আছে সেটা বিজেপির নিজস্ব সিট হিসাবেই বা অ্যান্টি তৃণমূল সিট হিসাবেই ধরা যাচ্ছে। এবং আমি এটা অমিতাভদা মানে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে বলতে পারি, দুটো কেন্দ্রে কংগ্রেস জিতছে,
একটা হচ্ছে মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী, এবং ষষ্ঠবারের জন্য অধীর চৌধুরী লোকসভায় যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ওই দুটো কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে। না, একটা জায়গা একটু সকলকেই বুঝতে হবে, মুসলমান ভোট বিজেপিতে যাচ্ছে না। তারা যেখানে বিজেপিকে হারানোর মতো পোটেনশিয়াল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে তাকে তারা ভোট দিচ্ছে। কংগ্রেসকে দিচ্ছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে দেবে, বিহারে আরজেডি কে দেবে, আবার ওখানে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে ওরা উদ্ধব ঠাকরেকে দিচ্ছে। যারা বিজেপিকে এখন মুসলমানেরা উদ্ধব ঠাকরেকে ভোট দিচ্ছে মহারাষ্ট্রে, এই বিকট পরিস্থিতিটাও তো এসছে। এটাও তো শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রামকৃষ্ণ মিশনের এক অংশ, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ এবং ইসকনের বিরুদ্ধে সরব হওয়া, তার প্রতিবাদে কলকাতার রাজপথে সাধু সন্তদের পথে নামা, এটা কিন্তু বোঝা যাচ্ছে, আপনি সহমত হবেন কিনা জানি না, অন্তত বহু জায়গায় ফ্লোটিং হিন্দু ভোটাররাও কনসলিডেট হয়ে যাচ্ছে। দুটো জিনিস আপনাকে আমি নজরে আনছি। আমি এটা ঠিক অন্যরকম ভাবে নেবেন না। আমি অনেক ছবি দেখেছি, অনেক পলিটিক্যাল ওয়ার্কার, সাধু সন্তর আমি চিনি, তাদের আইডেন্টিফাই করতে পেরেছি। সাধু সন্তর ড্রেস পরে তারা মিছিলে ঘুরছে, আমি দেখেছি। গেরুয়াটা তো এখন খুব সহজলভ্য, গেরুয়া রং এবং গেরুয়া যে পতন যেটাকে বলছে অনেকেই পড়ছেন, কিন্তু হিন্দু ধর্মে গেরুয়াটা খুব স্ট্রিক্ট। 12 বছর কঠোর ব্রহ্মচর্য হলে এবং প্রমাণিত ব্রহ্মচর্য হলে তবে কোনো হিন্দু সে সন্ন্যাস পায় এবং গেরুয়া ধারণ করতে পারে। তাই জন্য প্রথমে ব্রহ্মচারী হয়, তারপরে গেরুয়া ধারণ করে। এখন চলছে এগুলো, এখন এই রাজনীতি চলছে। তবে আমি আপনাকে একটা জিনিস বলি, মোটামুটি পশ্চিমবাংলায় এই ফ্লোটিং জায়গাটা অনেক আগেই রেজিমেন্টেড হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকুলেটিভ ভাবে তিনি এই রামকৃষ্ণ মিশন বা ইত্যাদিকে তিনি অ্যাটাক করেছেন। হঠাৎ রেগে গিয়ে বলতে আরম্ভ করেছেন, ভাবার কোনো কারণ নেই। শেষ পর্যায়ে যখন দক্ষিণবঙ্গে ঢুকেছে ভোট, উনি পুরো মুসলিম ভোটকে কনসলিডেট করে নিতে চেয়েছেন, কারণ উনি জানেন তার সামান্য বাম কংগ্রেসের দিকে গেলে তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম, প্লাস তার ভোট ব্যাংক হলো বেনিফিশিয়ারি মানে দুটো বেনিফিশিয়ারি, ইন্টারনাল বেনিফিশিয়ারি যারা তৃণমূলের ভেতরে আছে, বহুত সম্পত্তির প্রভূত তারা উপার্জনকারী, এবং বাইরে যারা ইত্যাদি বিভিন্ন স্কিমে সরকারের উপকৃত হচ্ছেন বহু মানুষ, যেটা বহুদিন পশ্চিমবাংলা এত দরিদ্র স্টেট, 50 বছর ধরে ধীরে ধীরে একদা ভারতের 1 নম্বর রাজ্য এখন পশ্চাৎপদ রাজ্য হিসেবে পরিগণিত হয়। তো যাই হোক, লোকে পেয়েছে যখন 500 টাকা, 1000 টাকা বা একটা সাইকেল যখন তার কাছে গিয়ে পৌঁছেছে, সে জয়ধ্বনি করেছে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে যে আগলি বার 400 পার, এই যে স্লোগান, এই স্লোগানটা টার্গেট হতে পারে, এই স্লোগানটা ওয়ার ক্রাই হতে পারে, কিন্তু এই স্লোগানের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী, বিশেষ করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং বিভিন্ন জনগোষ্ঠী, তারা অত্যন্ত অস্থির হয়েছে এবং তারা আতঙ্কিত হয়েছে, যেটা আপনি জঙ্গলমহলে দেখতে পেয়েছেন, যেটা অনেক মার্জিনাল কাস্ট তারা মনে করছে এই সরকার এসে আম্বেদকরের তৈরি করা যে সংবিধান, গরিব মানুষ, সাধারণ মানুষ, অন্তত তারা বলার এবং ভোট দেওয়ার অধিকার আছে, তাদের সংবিধানে রিজার্ভেশনের অধিকারটা আছে, সেই জায়গা থেকে তারা বঞ্চিত হবে। তাই জন্য এটা কিন্তু চ্যালেঞ্জ, বিজেপির কাছে চ্যালেঞ্জ। নিরপেক্ষভাবে যদি দেখেন, ভোটের রেজাল্ট 4 তারিখে বেরুক, তখন পরিস্ফুট হবে যে কি হতে চলেছে। সেটা হচ্ছে যে বিজেপির পক্ষে যে ভোটটা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় এই শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট একবক্তভাবে গত 8 বছর 9 বছর 2014 সাল থেকে দিয়েছে 10 বছর ধরে, সেটা সম্ভবত আর কনসলিডেট করছে না। সম্ভবত কথাটা আমি ব্যবহার করছি, কারণ এই সেকশন কিন্তু ভোকাল সেকশন নয়। এবং মায়াবতীরও যদি কালকের স্টেটমেন্ট দেখেন, মায়াবতী কালকে স্টেটমেন্ট দিয়েছে, উত্তরপ্রদেশে বিএসপি খুব জোর সোরের সাথে
নির্বাচন লড়ছে না, কিন্তু মায়াবতী খুব প্রাণিধানযোগ্য একটি স্টেটমেন্ট দিয়েছেন যে বদলাও কা জরুরত হ্যায়, এটা মায়াবতী বলছি। কালকে এই স্টেটমেন্টটা আপনারা হয়তো দেখতে পাবেন, বদলাও কা জরুরত হ্যায়, এটা মায়াবতী বলছি। অনেক অনেক ধন্যবাদ অমিতাভদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.